এটা আমাদের প্রথম পার্ট অফ দ্য চ্যাপ্টার সিকোয়েন্সেস ইন আর। তো আমরা এটাতে যেটা করব যে ডেফিনিশন দেব, আর বাউন্ডেড সিকোয়েন্স কাকে বলে, কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে, আর কিছু এক্সাম্পল দেব। আর এটাও প্রমাণ করব যে লিমিট অফ আ কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ ইউনিক। তাহলে প্রথমত সিকোয়েন্স বলতে আমি কিন্তু ইনফাইনাইট সিকোয়েন্সই মিন করব। তার মানে যে আমার যে নাম্বারস গুলো আমি চুজ করছি পরপর, তারা কিন্তু একটা ইনফাইনাইটলি মেনি নাম্বারস চুজ করছি। এখানে আমি কোনো ফাইনাইট সিকোয়েন্স নিয়ে কোনো ডিসকাশনই করব না। তো আমি যখনই সিকোয়েন্স বলবো আমি ইনফাইনাইট সিকোয়েন্স বলবো। তাহলে এক্সাক্ট যদি ডেফিনিশন দিতে হয় আমি কি বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের করেসপন্ডিং আমি একটা করে রিয়েল নাম্বার চুজ করছি। তো এই জিনিসটা বলার সবচেয়ে নিট উপায় হচ্ছে যে আমি বলছি যে ধরো আমি একটা ফাংশন কনসিডার করছি ফ্রম দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স টু দ্য সেট অফ রিয়েল নাম্বারস। তাহলে এই ফাংশনটা কি করছে, 1 কে একটা রিয়েল নাম্বার f1 এ পাঠাচ্ছে, 2 কে একটা রিয়েল নাম্বার f2 তে পাঠাচ্ছে ইত্যাদি। তাহলে যে রিয়েল নাম্বারস গুলো আমি পাচ্ছি ওটা প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য পাচ্ছি, সুতরাং আমি একাধিক মানে ইনফাইনাইটলি মেনি রিয়েল নাম্বারস পাচ্ছি, কিন্তু তাদের ভ্যালিউটা মানটা একই হয়ে যেতে পারে। কারণ এই ফাংশনটায় আমরা কোথাও বলছি না এটা ইনজেক্টিভ হবে বা কিছু একটা হবে, কোনো রকমের বক্তব্য ওই রকম নেই। শুধু একটা ফাংশন নিচ্ছি, এটা প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারকে একটা রিয়েল নাম্বারে পাঠাচ্ছে। তো আমরা যদি f of n কে an লিখি, তাহলে আমরা সিকোয়েন্সটাকে জেনারেলি কিভাবে লিখবো, জাস্ট a1 a2 ইত্যাদি an এরকম করে লিখবো। তাহলে এখানে এই কোনো একটা ছোট হাতের ইংলিশ অ্যালফাবেটটা ইউজ করব, আর তার সাবস্ক্রিপ্টে আমি এই 1 2 3 এইসব লিখছি। তার মানে হচ্ছে যে এটা এরকম একটা ফাংশন, মানে ফাংশন হিসেবে আমরা সবচেয়ে লজিক্যালি কারেক্ট ওয়েতে আমরা ডিফাইন করে দিতে পারি, কিন্তু কাজ করার সময় আমরা সবসময় ব্যাকগ্রাউন্ডে ফাংশনটা আছে মনে রেখেও লিখবো না বারে বারে। এবারে এই যে এ এন যেটা, সেটাকে বলবো nth টার্ম অফ দ্য সিকোয়েন্স। আর আরেকটা নোটেশন হচ্ছে যে আমি জাস্ট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে an লিখলাম, তলায় একটা n লিখলাম, তার মানে ওটা একটা সিকোয়েন্স হবে, অথবা ভাষায় লিখলাম সিকোয়েন্স an। এরকম করে লিখলে যেটা সুবিধা হচ্ছে যে আমার কোনো কনফিউশন হচ্ছে না যে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে an যখন লিখেছি তখন ওটা কোনো সিঙ্গলটন সেট এরকম কিন্তু মিন করতে চাইছি না। আমরা মিন করতে চাইছি প্রিসাইসলি এই ধরনের একটা নতুন ম্যাথমেটিক্যাল অবজেক্ট যেটাকে বলছি একটা সিকোয়েন্স, which is actually an infinite sequence। আর এইগুলো সবই কিন্তু মানে দেখো n থেকে r এ ম্যাপিং নিচ্ছি, তো সুতরাং এটাকে বলে ইন্ডেক্সড অন দ্য সেট অফ পজিটিভ ইন্টিজার্স। মানে এই যে সাবস্ক্রিপ্ট লিখেছি সেগুলো দেখো সব 1 2 3 4 ইত্যাদি লিখছি, তাহলে ওটা যেহেতু সব পজিটিভ ইন্টিজার্স এর জন্য লিখছি সেই জন্য আমি বলছি যে ইট ইজ ইন্ডেক্সড অন n। কিন্তু অনেক সময় এটা যে কোনো কাউন্টেবল সেটের জন্যই করা যায়, তো আমরা অত এতে করতে যাব না। কিন্তু অনেক সময় হবে যে আমার সিকোয়েন্সটা আমার কাজ করতে সুবিধা হবে বলে আমি a0 দিয়ে শুরু করলাম, a0 a1 a2 a3 এরকম করে নিলাম। এই জিনিসটা আমি করতেই পারি, আর ইনফ্যাক্ট যে কোনো কাউন্টেবল সেট নিয়েই করতে পারি। তো সেটা আমাদের যদি প্রয়োজন হয় আমরা দেখব, কিন্তু বেশিরভাগ সময় এই ধরনেরই ইন্ডেক্সিং হবে, অথবা আমি 0 দিয়ে শুরু করতে পারি, মানে a0 a1 a2 এরকম নিতে পারি। এটাই আমি আমার সিচুয়েশন থাকবে আর কি। ওকে, তাহলে প্রথম যে বক্তব্যটা সেটা খুব স্ট্রেস করতে চাইছি যে সিকোয়েন্স কিন্তু সেট নয়। যদিও মানে এটা হতেই পারে যে যেগুলো পাচ্ছ, আমি বললাম তো যে এখানে এই যে ভ্যালিউ গুলো এগুলোর মধ্যে রেপিটিশন হতে পারে, মানে আমি f1 কে 1 এ পাঠালাম, তারপরে কিছু 2 3 4 এসবকে কোথাও একটা পাঠিয়েছি, করে আবার 6 কে আবার 1 এ পাঠিয়ে দিতে পারি।
তাহলে আমি একটা সিকোয়েন্স পাচ্ছি। সুতরাং এই যে লিখছি তার মধ্যে রেপিটেশনস হতেই পারে। তাহলে সেই অনুযায়ী তুমি যদি ভাবো তাহলে এটা কখনোই একটা সেট দিচ্ছে না, তাই না? আর যদি রিপিটিশন না হয় তাহলেও ওটা কিন্তু আমরা সেট হিসেবে ধরছি না। ধরো এই সিকোয়েন্সটা ভাবছি না, তাহলে এটা যে এইভাবে লিখেছি 1/2, 1/3, 1/4 ইত্যাদি করে 1/n, তার মানে এটার nth টার্মটা কি হচ্ছে 1/n, কারেক্ট? আর এটাকে তুমি যদি ওই ফাংশনের সাথে মেলাতে চাও তাহলে ঘটনাটা কি ঘটছে, f of n is equal to 1/n, এইভাবে তুমি সিকোয়েন্সটাকে লিখছো আসলে, কিন্তু আমরা জেনারেলি এইভাবে লিখবো। অথবা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1/n লিখে একটা তলায় সাবস্ক্রিপ্ট n দিলাম বা নাইবা দিলাম, তো সেটাতে এই সিকোয়েন্সটা মিন করা যাবে। এবার এই সিকোয়েন্সটাকে ধরো আমি খুব সামান্য একটু পাল্টে দিলাম, মানে আমি প্রথম টার্মটা নিলাম হাফ আর সেকেন্ড টার্মটা 1 আর তারপর একই রেখে দিলাম, তাহলে এই সিকোয়েন্স কিন্তু পাল্টে গেছে। এটাতেই মানে ওই আমার ফাংশন হিসেবে ভাবলে জিনিসটা সুবিধা বেশি এই ধরনের জায়গাটা বুঝতে, যে আমি ফাংশনে কি করেছি, আমি প্রথম এক্সাম্পল যেটা এটা লিখলাম সেখানে আমি 1 কে 1 এ পাঠিয়েছি, 2 টাকে হাফ এ পাঠিয়েছি, 3 কে 1/3 এ পাঠিয়েছি ইত্যাদি। আর দ্বিতীয়টাতে আমার কি হচ্ছে, আমি 1 কে হাফে পাঠাচ্ছি, 2 কে 1 এ পাঠাচ্ছি, তারপর 3 কে 1/3 এ পাঠাচ্ছি ইত্যাদি। তাহলে বুঝতেই পারছো ফাংশন হিসেবে যদি ভাবো তাহলে তাহলে এরা আলাদা হয়ে যাচ্ছে। আর যদি ফাংশন হিসেবে নাও ভাবো, মানে জাস্ট দেখো এটাকে nth টার্ম এইরকম করে যদি ভাবো, তাহলে এটার যে ফার্স্ট টার্ম সেটা 1 আর সেকেন্ড টার্মটা হাফ, অথচ এটার ফার্স্ট টার্ম হচ্ছে হাফ আর সেকেন্ড টার্মটা হচ্ছে 1। সুতরাং এই সিকোয়েন্স আর এই সিকোয়েন্স কিন্তু আলাদা সিকোয়েন্স, যদিও তাদের যদি সেটটা ভাবো, আন্ডারলাইন সেট মানে যে মানগুলো নিচ্ছে, ডিস্টিংক্ট মানগুলো নিচ্ছে তার সেটটা তৈরি করো। একটা সিকোয়েন্স দেওয়া আছে, সেটা কিছু মান তো নিচ্ছে, সেই মানগুলোকে নিয়ে যে সেটটা তৈরি হয় সেটা যদি দেখতে বসো, তাহলে সেটা এই সিকোয়েন্সের জন্য আর এই সিকোয়েন্সের জন্য সেটটা একই হবে, সেটাকে আন্ডারলাইন সেট এই কথাটা বলছি। তাহলে সেটা এই দুটোর ক্ষেত্রে এক হবে, কিন্তু এই সিকোয়েন্সটা আলাদা আর এই সিকোয়েন্সটা আলাদা, এটা আমরা কিন্তু খেয়াল রাখবো। কারণ সিকোয়েন্সের মধ্যে আমার nth টার্মের মানটা কি হচ্ছে সেটা যদি পাল্টে যায় তাহলে সিকোয়েন্স কিন্তু পাল্টে যাবে। আমার ওই nth টার্ম ব্যাপারটা প্রচন্ড ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা টার্ম কি মান নিচ্ছে সেটা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, রাইট? ওকে, আমরা কিছু এক্সাম্পল দেখবো, তার আগে আমি একটু ডেফিনেশন কয়েকটা দিয়ে নিতে চাইছি। তো আমরা বুঝতে পারলাম যে একটা সিকোয়েন্স থাকলে তার একটা আন্ডারলাইন সেট বলে একটা ব্যাপার আছে। তার মানে যে সিকোয়েন্সটা নিয়েছি সেটার যে এক্সাক্ট মানগুলো নিচ্ছে সেই মানগুলোকে নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি সেটাই আন্ডারলাইন সেট, বা ওটাকে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স। রেঞ্জ কথাটা কোথা থেকে আসছে বুঝতে পারছো, ওই ফাংশনের ইমেজকে আমরা জেনারেলি রেঞ্জ বলি, তাহলে সেখান থেকে আসছে, তাহলে এটাকে আমরা রেঞ্জও বলবো। ঠিক আছে, তাহলে রেঞ্জটা যদি বাউন্ডেড হয়ে যায় তাহলে সিকোয়েন্সকে বলবো বাউন্ডেড সিকোয়েন্স। আর রেঞ্জের ধরো একটা রেঞ্জ, বাউন্ডেড রেঞ্জ দেওয়া আছে, আর সেটা যে সুপ্রিমাম সেটাকেই বলবো বাউন্ডেড সিকোয়েন্সের সুপ্রিমাম, আর রেঞ্জের যে ইনফিমাম সেটাকে বলবো বাউন্ডেড সিকোয়েন্সের ইনফিমাম, রাইট? তাহলে আমি জাস্ট একটা সিকোয়েন্স নিলাম, তার যে করসপন্ডিং রেঞ্জ মানে আন্ডারলাইন সেট দেখছি, তার দিকে তাকিয়ে সেটা যে বাউন্ডেডনেস বা সুপ্রিমাম বা ইনফিমাম অফ দ্য সেট হবে সেটাকেই আমি করসপন্ডিং প্রপার্টি অফ দ্য সিকোয়েন্স বলে ফেলবো। এবার একটা জিনিস লক্ষ্য করো, যে রেঞ্জ অফ এ সিকোয়েন্স যদি ফাইনাইট হয়, মানে তুমি যে মানগুলো নিচ্ছে সেটা যদি ফাইনাইটলি মেনি মানই শুধু নেয়, তাহলে তো অবভিয়াসলি ওটা একটা বাউন্ডেড সেট। সুতরাং দ্য সিকোয়েন্স ইজ গোয়িং টু বি ক্লিয়ারলি বাউন্ডেড, অ্যান্ড নট অনলি দ্যাট, ফাইনাইট সেট যেহেতু তার একটা ম্যাক্সিমাল এলিমেন্ট আর একটা মিনিমাল এলিমেন্ট আছে, সুতরাং ওই এই ধরনের সিকোয়েন্সের সবসময় একটা সুপ্রিমাম আর ইনফিমাম থাকবে। তো দেখা যাক, আরেকটা আমি প্রপার্টি বলে নিতে চাইছি,
বলে নিয়ে আমি তারপরে এক্সাম্পল গুলোর দিকে যাব। তাহলে ধরো একটা সিকোয়েন্স এসএন দেওয়া আছে, তাহলে আমার সবচেয়ে ক্রুশিয়াল প্রপার্টি ওটার হচ্ছে যে ওটাকে কখন আমি কনভার্জেন্ট বলবো। কনভার্জেন্ট বলার মানে হচ্ছে যে একটা রিয়েল নাম্বার পাওয়া যাবে যাতে ওর যে কোনো নেবারহুড নিলে প্রায় সবকটা টার্ম অফ দ্য সিকোয়েন্স ওই নেবারহুডের মধ্যে থাকে। যাই নেবারহুড নিই না কেন তার মধ্যে প্রায় সবকটা টার্ম গিয়ে ল্যান্ড করবে। তাহলে প্রায় সবকটা টার্ম গিয়ে ল্যান্ড করবে মানে কি, যে একটা টার্ম ফাইনাইটলি মেনি টার্ম বাদ দিলে বাকি সবকটা টার্ম অফ দ্য সিকোয়েন্স ওই নাম্বারের নেবারহুডের মধ্যে থাকবে। তাহলে এটাকে ম্যাথমেটিক্যালি প্রেসাইজ ভাষায় যদি বলতে যাই, তাহলে আমি বলছি যে একটা সিকোয়েন্সকে কনভার্জেন্ট বলবো যদি আমি একটা রিয়েল নাম্বার এল পেয়ে যাই which has this property, মানে আমার ওটাকে ঘিরে যে কোনো ইন্টারভ্যাল চাই, তাহলে আমি ওই ইন্টারভ্যালের লেন্থ নিলাম, ধরো একটা যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 যদি নিই, তাহলে ওপেন ইন্টারভ্যাল এল মাইনাস এপসাইলন থেকে এল মাইনাস এপসাইলন কনসিডার করছি। সেই ওপেন ইন্টারভ্যালের মধ্যে ক্যাপিটাল এন বলে একটা পজিটিভ ইন্টিজার পাওয়া যাবে যাতে ওই ক্যাপিটাল nth টার্মের পর যাবতীয় টার্মগুলো ওপেন ইন্টারভ্যাল এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলনের মধ্যে থাকবে। এটা যে কোনো এপসাইলনের জন্য সত্যি। তাহলে এপসাইলন বড় হলেও এটা সত্যি, মানে বিশাল বড় ভ্যালিউ নিলে, কিন্তু দ্যাট ইজ নট সো ইন্টারেস্টিং। হোয়াট ইজ ইন্টারেস্টিং ইজ যে এপসাইলন যত ছোটই নাও না কেন, তাহলে খুব ছোট্ট একটা যদি ইন্টারভাল নাও এল কে ঘিরে এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন, তাহলেও তুমি একটা টার্ম পেয়ে যাবে ক্যাপিটাল nth টার্ম যাতে তারপর থেকে যাবতীয় টার্ম ওই ছোট্ট নেবারহুডের মধ্যে থাকবে। এটা যদি হয় তাহলে এসএনটা বেশ ঘনভাবে এল এর কাছে বসে আছে, সেজন্য আমরা বলি যে এসএনটা কনভার্জেন্ট। আমি ঘনভাবে বসে আছে ব্যাপারটাকে খুব স্ট্রেস দিতে চাইছি না, এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি যে একটা টার্মের পর যাবতীয় টার্ম গুলো থাকবে। তার কারণ হচ্ছে ঘন হয়ে বসে থাকাতে তো এই ঘটনাটা ঘটতেই পারে যে কিছু টার্ম মানে ইনফাইনাইটলি মেনি টার্ম থাকলো কিন্তু কয়েকটা টার্ম আবার বেরিয়েও গেল, সেই ধরনের জিনিস আমি কিন্তু অ্যালাউ করছি না। আমি খুব স্ট্রিক্ট জিনিস বলছি যে একটা টার্মের পর সবকটা টার্ম কিন্তু ওই এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন এই ওপেন ইন্টারভ্যাল এর মধ্যে থাকতে হবে। এই রকম একটা স্ট্রিক্ট কথাটা যদি বলো তাহলে the sequence is convergent to the real number l এটা বলতে পারবে, বা converges to l যেভাবে আমি এখানে লিখেছি। আর নোটেশনটা হচ্ছে limit n tending to infinity sn equal to l। আর অনেক সময় ভাষায় লিখতে গেলে আমরা এটাকে sn converges to l as n tends to infinity এইভাবেও লিখি। আর এই যে নাম্বারটা পাওয়া যাবে এল এসএন এর উপরে নির্ভর করে যাতে এই প্রপার্টিটা স্যাটিসফাইড হয় সেটাকে বলা হয় লিমিট অফ দ্য সিকোয়েন্স। এই এল নাম্বারটা যদি 0 হয়ে যায় তাহলে সিকোয়েন্সের একটা বিশেষ নাম দেওয়া হয়। ওই ধরনের সিকোয়েন্স যেটা 0 কে কনভার্ট করছে সেটাকে বলে নাল সিকোয়েন্স। তাহলে এটাতে কনফিউজড হবে না, নাল সিকোয়েন্স মানে এটা নয় যে সিকোয়েন্সে কিছুই নেই, সিকোয়েন্স এক্সিস্ট করছে কিন্তু সেটার লিমিটটা 0 হয়ে যাচ্ছে, সুতরাং ওটাকে আমরা নাল সিকোয়েন্স বলছি। তাহলে আমরা একটা এক্সাম্পল যেটা দিয়ে শুরু করেছিলাম সেই এক্সাম্পলের দিকেই তাকাই। যে ধরো তুমি সিকোয়েন্স 1/n কনসিডার করছো, তাহলে 1/n এর সিকোয়েন্সটা যদি তুমি রিয়েল লাইনে প্লট করো তাহলে কি রকম হবে, n সমান 1 হলে মানটা নেবে 1, n সমান 2 হলে মানটা নেবে হাফ, n সমান 3 হলে 1/3, তারপরে 4 হলে 1/4, 5 হলে 1/5 and so on, ক্রমশ কমে যাবে। আর nth টার্মটা 1/n হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সিকোয়েন্সের রেঞ্জ কি, এই সিকোয়েন্সের রেঞ্জ কিন্তু ইনফাইনাইট কারণ সবকটাই মান আলাদা আলাদা নিচ্ছে, সুতরাং তুমি যদি এটার রেঞ্জটা ভাবো সেটাও it is the set 1/n such that n belongs to the set of positive integers। কিন্তু রেঞ্জটা ইনফাইনাইট হলো ঠিকই, কিন্তু ওই রেঞ্জটা বাউন্ডেড, কারণ যাই মান নিক না কেন ইনফাইনাইটলি মেনি মান নিচ্ছে,
সবকটা মান কিন্তু একের চেয়ে ছোট আর 0 থেকে বড়, এটা তো ঘটছে। সুতরাং এটা একটা বাউন্ডেড রেঞ্জ ওয়ালা সিকোয়েন্স হচ্ছে, সুতরাং আমরা সিকোয়েন্সটাকে বাউন্ডেড সিকোয়েন্স বলছি। আর এই বাউন্ডেড সিকোয়েন্সটার ক্ষেত্রে আমি এবারে একটা কনসেপ্ট বলেছিলাম বাউন্ডেড সিকোয়েন্স, তাহলে এই এক্সাম্পলে আমি দেখতে পাচ্ছি যে এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে। অন্য কনসেপ্ট বলেছিলাম সিকোয়েন্সের কনভার্জেন্স। তাহলে দেখা যাক এটা কোথায় কনভার্জ করছে। তোমরা প্রায় বুঝতেই পারছো, আর এই সিকোয়েন্সটা আসলে হাই স্কুলেও দেখেছো যে এটা ক্রমশ ছোট হচ্ছে আর সবকটা নাম্বার কিন্তু 0 থেকে বড়। তো আশা করা যাচ্ছে যে এটা 0-র দিকেই কনভার্জ করছে, মানে এটা লিমিটটা 0 হবে। তাহলে সেটা আমাকে কিন্তু সঠিকভাবে প্রমাণ করতে হবে। এই লিমিটটা তোমরা আগে দেখেছো, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n ইকুয়াল টু 0। এই সূত্রটা তোমরা হাই স্কুলেই দেখেছো। এখানে আমরা যেটা করছি আমরা সেটাকে প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি, আমরা যে ডেফিনিশনটা দিয়েছি সেটা বসিয়ে। তাহলে আমায় কি করতে হবে, 0-র যে কোনো নেবারহুড এপসাইলন নেবারহুড নিতে হবে। এপসাইলন নেবারহুড মানে হচ্ছে একটা ওপেন ইন্টারভ্যাল of the form 0 minus epsilon থেকে 0 plus epsilon, মানে minus epsilon থেকে epsilon, ওপেন ইন্টারভ্যাল। এটার মধ্যে আমায় দেখাতে হবে যে একটা টার্মের পর যাবতীয় টার্মগুলো ঢুকে যাবে এই ইন্টারভ্যালের মধ্যে। তাহলে 0 থেকে ছোট তো হবে না, তাহলে আমি আশা করছি যে ওপেন ইন্টারভ্যাল 0 থেকে এপসাইলনের মধ্যে সবকটা ঢুকে যাবে। তাহলে দেখা যাক কি করে করব। আমরা আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস জানি। তার মানে হচ্ছে যে আমার যদি একটা পজিটিভ নাম্বার দেওয়া থাকে আর একটা যে কোনো অন্য নাম্বার দেওয়া থাকে, তাহলে সেই পজিটিভ নাম্বারকে নিজের সাথে যদি আমি যোগ করতে করতে যাই, তাহলে এক সময় আমার ওই যে কোনো নাম্বারের থেকে বড় হয়ে যাবে নাম্বারটা। তাহলে এই ক্ষেত্রে আমি ওই আর্কিমিডিয়ান প্রপার্টি কিসের উপরে লাগাচ্ছি, এই পজিটিভ নাম্বার এপসাইলন আর 1 কে নিয়ে লাগাচ্ছি। তাহলে আমি এপসাইলন, এপসাইলন প্লাস 2 এপসাইলন, এপসাইলন প্লাস 3 এপসাইলন এরকম করে করে যদি যাই, তাহলে এক সময় ক্যাপিটাল এন বার যোগ করে আমার এটা হবে যে ক্যাপিটাল এন এপসাইলনটা 1 এর থেকে বড় হয়ে যাবে। এটাই আমার আর্কিমিডিয়ান প্রপার্টি অফ রিয়েল নাম্বারস বলছে, যেটা আমরা আগে দেখেছি। তাহলে যদি এটা ঘটে যায়, মানে এটা ঘটবেই, এটাই বলছি যে একটা পজিটিভ ইন্টিজার n পাওয়া যাবে যাতে ক্যাপিটাল এন এপসাইলনটা গ্রেটার দেন 1 হবে। সুতরাং তুমি যদি ছোট হাতের n একটা পজিটিভ ইন্টিজার নাও যেটা ক্যাপিটাল এন এর চেয়ে বড় বা সমান, তাহলে কি ঘটছে যে 1/n টা লেস দেন অর ইকুয়াল টু 1 বাই ক্যাপিটাল এন হয়ে যাচ্ছে, আর 1 বাই ক্যাপিটাল এন কি হচ্ছে, লেস দেন এপসাইলন হয়ে যাচ্ছে। সুতরাং এই 1/n গুলো ক্যাপিটাল এন এর পর থেকে যাবতীয় 1/n গুলো 0 থেকে এপসাইলন এই ছোট্ট ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, তাই না? 1/n টা এপসাইলনের থেকে ছোট হবে আর এটা সব সময় 0 থেকে বড়। সুতরাং আমার যা ইচ্ছা ছিল যে আমি 0-র যে কোনো একটা এপসাইলন নেইবারহুড যদি নিই, মানে ওপেন ইন্টারভ্যাল মাইনাস এপসাইলন থেকে এপসাইলন যদি নিই, তাহলে তার মধ্যে একটা টার্মের পর সিকোয়েন্সের যাবতীয় টার্মগুলো যেন থাকে, সেই ঘটনাটা ঘটছে। সুতরাং আমার ডেফিনিশন থেকে এটা ফলো করে যাচ্ছে যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1/n ইকুয়াল টু 0, রাইট? সিমিলারলি আমি আর একটা এক্সাম্পল দেখতে চাইছি। ধরো আমি সিকোয়েন্সটা নিলাম 1 প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n বাই n, মানে সিকোয়েন্সের nth টার্মটা হচ্ছে, সিকোয়েন্সকে যদি আমি sn দিয়ে ডিনোট করি, তাহলে ওর nth টার্ম sn is going to be equal to 1 plus minus 1 to the power n divided by n। তাহলে দেখা যাক এই সিকোয়েন্সটা দেখতে কেমন হচ্ছে। আবার কয়েকটা পয়েন্ট প্লট করে, কয়েকটা টার্ম প্লট করেছি। n সমান যদি 1 হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস মাইনাস 1 ডিভাইডেড বাই 1, তার মানে 1 মাইনাস 1। সুতরাং s1 যেটা সেটা হচ্ছে 0, s2 কত হবে, 1 প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2, মাইনাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে 1, সুতরাং 1 প্লাস 1 বাই 2। সুতরাং তুমি সেকেন্ড টার্ম যেটা পাচ্ছ s2 সেটা হচ্ছে 3/2, রাইট? তারপরে কি হবে, s3 টা পাবে 1 প্লাস মাইনাস 1 হোল কিউব ডিভাইডেড বাই 3,
-1 হোল কিউব আবার 3টা অড, সেই জন্য ওটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এটা 1 - 1/3 হয়ে যাচ্ছে। তো 1 - 1/3 হলে কি হচ্ছে, 2/3 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে দেখো তুমি 0 দিয়ে শুরু করেছিলে, 0 করে 3/2 তে পৌঁছালে, তারপরে কমে গেল 2/3 হয়ে গেল। এবারে যদি n সমান 4 বসাও, তাহলে আবার কি হবে, এই nটা যেহেতু ইভেন হয়ে যাচ্ছে, 4 is an even number, তাহলে এটা যোগ হয়ে যাবে, -1 to the power 4 is 1, তাহলে 1 plus 1/4 হয়ে যাবে, তাহলে একের চেয়ে বেশি নাম্বার পাবে, 5/4 পাবে। একইভাবে যদি তুমি n সমান 5 বসাও, তাহলে কি হবে, এবার 1 থেকে কমে যাবে, পরের নাম্বারটা কি পাবে, 1 - 1/5 পাচ্ছ, সুতরাং 4/5 পাচ্ছ। 6 বসালে কি হচ্ছে, একের চেয়ে বেশি হয়ে যাচ্ছে, সুতরাং ওটা 1 + 1/6 হয়ে যাচ্ছে, 7/6 পাচ্ছ, ইত্যাদি। তাহলে এইভাবে তুমি সিকোয়েন্সটা পাচ্ছ, তুমি 0 দিয়ে ফার্স্ট টার্ম 0, তারপরে 3/2, তারপরে 2/3, তারপরে 5/4, তারপর 4/5, তারপরে 7/6 and so on। এইরকম করে তুমি পাচ্ছ। এবার তাহলে প্রথমত জিনিসটা দেখো যে এটা রেঞ্জ, এই সিকোয়েন্সের রেঞ্জটাও কিন্তু ইনফাইনাইট। তার কারণ হচ্ছে যে টার্ম গুলো যে মান নিচ্ছে, সেই সব মানগুলো সব ডিস্টিংক্ট মান হচ্ছে। সেকেন্ডলি, তুমি লক্ষ্য করো যে যদি ইনফাইনাইট হলেও এটার যে টার্মস গুলো ভ্যালু যা নিচ্ছে, সেই ভ্যালু গুলো কি হচ্ছে, সেটা তোমার 0 থেকে 3/2 এর মধ্যে থাকছে। ক্যালকুলেট করে ইজিলি দেখে নিতে পারো, Sn - 1 যে নাম্বারটা, সেই নাম্বারটা কি হচ্ছে, -1 to the power n/n। তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালুটা কত হবে, যখন nটা ইভেন, মানে যখন S2 টাই এটার ম্যাক্সিমাম ভ্যালু 3/2, আর যখন এটা তোমার n সমান 1, সেটাই মিনিমাম ভ্যালু, তাহলে এটা 0 থেকে 3/2 এর মধ্যে থাকবে। সুতরাং এটাও একটা বাউন্ডেড সিকোয়েন্স, যদিও এটা রেঞ্জ ইনফাইনাইট। এবার ছবিটার দিকে তাকিয়ে তুমি দেখো, আমি ওইটাই মানে ছবি দিয়ে অন্তত বোঝবার চেষ্টা করেছি যে কি ঘটছে। খুব দূরে ছিলাম, 1 ইউনিট দূরে ছিলাম শুরুটা যখন করেছিলাম, আর তারপরে কম ছিল একের চেয়ে, করে তারপরে একের চেয়ে বেড়ে গেল, কিন্তু হাফ ডিস্টেন্সে গেল, তাই না? 1 + হাফ মানে 3/2, এটা স্কেলিং এ স্কেল করে আঁকিনি, ঠিক আছে, ওটা খেয়াল রেখো। তারপরে আরো তারপরের নাম্বারটা একের চেয়ে কমলো, কিন্তু 1/3 কমলো, মানে যে কমলো সে কমার পরিমাণটা কিন্তু কমে গেল, বেড়েছিল হাফ করে, কিন্তু কমলো 1/3। তারপরে আবার বাড়লো যখন, তখন কিন্তু 1/4 বাড়লো, তার মানে 1/3 এর চেয়ে কম। তারপরে যখন কমছে, তখন আবার 1/4 এর চেয়ে কম কমছে, মানে 1/5 কমছে, রাইট? তাহলে এটা কি ঘটছে, এই সিকোয়েন্সটা ক্রমশ একের কাছাকাছি আসছে। তাহলে আমরা একটা আশা করতে পারি যে আমার সিকোয়েন্সটা একে কনভার্জ করবে। আর সেটা দেখাবো কি করে, সেটা দেখানোর জন্য এই মুহূর্তে আমাদের কোনো খুব ক্লেভার উপায়গুলো নেই, আমরা কোনো কিছু থিওরেম শিখিনি। সুতরাং আমি প্রথম প্রিন্সিপাল থেকে, মানে ডেফিনিশন থেকে আমি দেখবো যে এটা 1 এ কনভার্জ করে। তাহলে কি করে দেখাবো, যে কোনো এপসাইলন গ্রেটার দ্যান 0 নেব, তাহলে আমি একের একটা এপসাইলন নেবারহুড নিচ্ছি। দেখো আমি এপসাইলন নেবারহুড কথাটা বারে বারে ব্যবহার করছি, ওটার মানে হচ্ছে শুধু, মানে এই নাম্বার 1 এর যদি এপসাইলন নেবারহুড নাও, তার মানে হচ্ছে জাস্ট ওপেন ইন্টারভ্যাল 1 - এপসাইলন থেকে 1 + এপসাইলন, এইটুকু, আর কিছুই না। তাহলে আমি এই ইন্টারভ্যাল নেব 1 - এপসাইলন থেকে 1 + এপসাইলন। আমি দেখাতে চাইছি যে একটা টার্ম পাওয়া যাবে যার পর থেকে যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স ওই এপসাইলন নেবারহুডে ভেতরে থাকবে। তাহলে আমি কি করে করব, আবার আমি এপসাইলন আর 1 এই দুটো নাম্বারস নেব, এপসাইলন একটা পজিটিভ নাম্বার, তাহলে আর্কিমিডিয়ান প্রপার্টি থেকে অফ রিয়েল নাম্বারস থেকে আমি পেয়ে যাচ্ছি যে একটা পজিটিভ ইন্টিজার ক্যাপিটাল N পাওয়া যাবে যাতে ক্যাপিটাল N এপসাইলন ইজ গ্রেটার দ্যান 1, এটা পাবো। সুতরাং আমি যদি লিটল n গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল N নিয়ে নিই, তাহলে কি হচ্ছে দেখো, মড অফ Sn - 1 যদি লিখি, সেটা সমান এটা মড অফ -1 to the power n/n, কিন্তু মডিউলাস নিলে সবসময় পজিটিভ নাম্বার পাওয়া যায়, সুতরাং এটা জাস্ট 1/n হবে।
n যাই হোক না কেন, অড হোক ইভেন হোক, কিছু যায় আসে না, মড নিয়েছি, সুতরাং 1/n হয়ে গেছে। এই 1/n টার সম্বন্ধে কি জানা আছে যে 1/n টা লেস দ্যান অর ইকুয়াল টু 1/N হবে, কারণ আমি ছোট হাতের n টাকে ক্যাপিটাল N থেকে বড় বা সমান নিয়েছি। এবার 1/N টা কি বলতে পারছো, সেটা লেস দ্যান এপসাইলন হচ্ছে। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ যে ক্যাপিটাল nth টার্মের পর যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স যদি নাও, তাহলে সেটার distance from 1, that is mod of Sn minus 1 becomes less than epsilon. এটা যে কোনো এপসাইলনের জন্য সত্যি, যে কোনো এপসাইলন নিলে এরকম একটা ক্যাপিটাল N পাওয়া যাবে। তাহলে রিকল করো ডেফিনিশন, এইটুকু, এটাই আমার, এইটুকুটা না, এটা যথেষ্ট স্ট্রিক্ট একটা রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্টটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, তাহলে যেহেতু এই রিকোয়ারমেন্টটা স্যাটিসফাইড হয়ে যাচ্ছে, আমি বলতে পারি যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি Sn ইকুয়াল টু 1, রাইট? এবার আরেকটা এক্সাম্পল দেখা যাক। তাহলে এখানে আমি কি করছি, একটা যে কোনো রিয়েল নাম্বার নিয়ে নিচ্ছি c। তুমি তোমার যদি ভাবতে সুবিধা হয় c কে যে কোনো একটা হাফ বা 4/3 বা কিছু একটা ফিক্সড করে নাও, মানে c টা আমার একটা ফিক্সড রিয়েল নাম্বার। তারপর তুমি একটা সিকোয়েন্স ডিফাইন করো। সিকোয়েন্স ডিফাইন করতে গেলে লাগবে কি, ওটার nth টার্মটা কি হচ্ছে সেটা বলে দিতে পারলেই হয়ে যায়। তাহলে আমি বলছি যে আমার সিকোয়েন্সটা হচ্ছে যে ওটার nth টার্মটা ইকুয়াল টু c ফর অল n পজিটিভ ইন্টিজার। তার মানে সিকোয়েন্সটা দেখতে কেমন হচ্ছে, c c c c এরকম চলতে থাকছে, রাইট? সো এভরি টার্ম ইজ ইকুয়াল টু c। তাহলে এই সিকোয়েন্সটা সম্বন্ধে কি বলতে পারছো? প্রথমত এটা রেঞ্জটা তো ফাইনাইট, কারণ মান কি নিচ্ছে, মান হচ্ছে একমাত্র c, সুতরাং এটা রেঞ্জটা একটা ফাইনাইট সেট হচ্ছে। রেঞ্জ ইজ জাস্ট দ্য সিঙ্গলটন c, so it is a finite set. So therefore it is a bounded sequence, কারণ যেহেতু একটি মাত্র মান নিচ্ছে, এই সেটটা বাউন্ডেড, সুতরাং এই সিকোয়েন্সটা বাউন্ডেড বাই ডেফিনিশন, তাই না? আর আরো কি লক্ষ্য করতে পারছো যে তুমি যদি মড অফ Sn মাইনাস c নিয়ে ভাবো, তাহলে সেটা সমান কত হবে? Sn তো ইকুয়াল টু c, তাহলে mod Sn minus c is equal to mod c minus c, that is mod 0, so it is just 0. এটা যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য সত্যি। তাহলে তুমি যাই এপসাইলন নাও না কেন পজিটিভ, তাহলে তার জন্য ফর এভরি পজিটিভ ইন্টিজার n mod Sn minus c will be less than epsilon, কারণ ওটা তো 0ই হয়ে গেছে। সুতরাং এপসাইলন পজিটিভ নিলে ওই যে ক্যাপিটাল n খোঁজার কথা ছিল, সে ক্যাপিটাল n এই ক্ষেত্রে 1 হয়ে যাচ্ছে। For all little n greater than equal to capital N, mod Sn minus c is less than epsilon. এটা সত্য for any epsilon greater than 0, right? তাহলে এটা তো গেল, আমি ডেফিনিশন অনুযায়ী একদম চেক করলাম, তাতে বলতে পারছি যে আমার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি Sn ইকুয়াল টু c। আর এটাকে যদি তুমি ভিজুয়ালাইজ করো, তাহলে ঘটনাটা কি ঘটছে, যে সিকোয়েন্সটা বারে বারে কিন্তু মানটা c নিচ্ছে, ছোট হাতের c। সুতরাং তুমি c এর যাই নেবারহুড নাও না কেন, তার মধ্যেই তো সিকোয়েন্সের সবকটা টার্ম আছে, রাইট? তাহলে c এ কনভার্জ করা ছাড়ার উপায়টা কি থাকে, তাই না? সুতরাং এইভাবে তুমি মানে একটা নিজের মনের মধ্যে একটা কল্পনাটাও করে নেবে যে অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা দেখতে কেমন, আর সেই জন্যই এটা ছাড়া আর কোনো প্রশ্নই নেই, আর সেটাকে লজিক্যালি তুমি এক্সপ্লেনও করে দিচ্ছ। তাহলে এই ধরনের সিকোয়েন্সকে বলে কনস্ট্যান্ট সিকোয়েন্স। তাহলে মানে এটা কনস্ট্যান্ট সিকোয়েন্স, এটা খেয়াল করো, কারণ কনস্ট্যান্ট সিকোয়েন্স কতগুলো হতে পারে, যতগুলো রিয়েল নাম্বার আছে। প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য তুমি একটা সিকোয়েন্স পাবে যার প্রত্যেকটা টার্মের মান ওই রিয়েল নাম্বার। সুতরাং there are infinitely many, uncountably many sequences which can be called constant sequence, ওটা নিয়ে কনফিউশন করো না। কিন্তু সেই সিকোয়েন্স গুলো ডিপেন্ডেন্ট হবে কোন মানটা তুমি নিয়েছো তার উপর। সো এটাকে যদি আরো এক্সপ্লেন করে লিখতে চাইতে, সো বলতে পারতে দিস ইজ দ্য কনস্ট্যান্ট সিকোয়েন্স কনভার্জিং টু c, এরকম করে বলতে পারতে। ঠিক আছে, এবার সিকোয়েন্স কনভার্জেন্সের ব্যাপারটা যেই বুঝলাম, তাহলে কনভার্জ করবে না এইরকম একটা প্রশ্ন তো আসতেই পারে। কনভার্জ করবে না এটা একাধিক ভাবে হতে পারে।
কনভার্জ করার কিন্তু একটা নির্দিষ্ট রেস্ট্রিকশন আছে, একদম ফিক্সড, যে এই ঘটনাটা ঘটতে হবে তবে ওটা কনভার্জেন্ট। যদি কনভার্জ না করে তাহলে কিন্তু ওটা মানে ইন সেন্স ছড়িয়ে যেতে পারে, অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। তো প্রথমত আমরা নামটা দিচ্ছি যে সিকোয়েন্স যদি কনভার্জ না করে তাহলে সেটাকে আমরা বলবো ডাইভার্জেন্ট সিকোয়েন্স। এবার ডাইভার্জেন্সের মধ্যে অনেক রকমের ঘটনা ঘটতে পারে, তাহলে আমরা একটু এক্সাম্পল গুলো দেখি করে ডেফিনেশন আমি ফেরত যাব বারে বারে, ঠিক আছে? তাহলে ধরো এই ধরনের এক্সাম্পল একটা নিলে Sn is equal to n স্কোয়ার, যেখানে n is a পজিটিভ ইন্টিজার, মানে nth টার্মটা তুমি বলে দিচ্ছ, তার মানে তুমি সিকোয়েন্স Sn টা বলে দিচ্ছ। তাহলে এই সিকোয়েন্সটা দেখতে কেমন হবে? n সমান 1 বসালে 1 হচ্ছে, n সমান 2 বসালে 4 হচ্ছে, n সমান 3 বসালে 9 হচ্ছে, ইত্যাদি করে করে nth টার্মটা n স্কোয়ার হচ্ছে। তাহলে এটা ক্রমশ বেড়ে চলেছে, রাইট? তাহলে এই ধরনের সিকোয়েন্সটা কোথাও কনভার্জ করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তুমি যদি যে কোনো একটা এল নাও, তারকে ঘিরে একটা ছোট নেবারহুড নাও, এটা তো দেখতেই পাচ্ছ এটা ছাপিয়ে যাবে, তাই না? এটা রেঞ্জ অফ দিস সিকোয়েন্স ইজ ইনফাইনাইট, আর রেঞ্জটা আসলে আনবাউন্ডেড। তাহলে এই সিকোয়েন্সটাও একটা আনবাউন্ডেড সিকোয়েন্স, আর এটা ক্রমশ বেড়ে চলেছে। সুতরাং এই ধরনের সিকোয়েন্সে তুমি যদি যে কোনো একটা ক্যাপিটাল এম নাও, তাহলে সেই ক্যাপিটাল এম কে, তাহলে আমি এখানে যা বলেছি সেটা বলি কে নাও, তাহলে যে কোনো একটা কে যদি নাও তাহলে একটা ক্যাপিটাল এন পাওয়া যাবে, যার পর থেকে যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স, মানে এই ক্ষেত্রে তোমার এন স্কোয়ার গুলো সব কে এর চেয়ে বড় হয়ে যাবে। কেন পাওয়া যাবে? কারণ এন স্কোয়ারটা তো তোমার আনবাউন্ডেড সেট, তাই না? তাহলে সেই জন্য তুমি যাই কে নাও না কেন, তোমার একটা ক্যাপিটাল এন পাওয়া যাচ্ছে, যাতে ক্যাপিটাল এন এর পর যাবতীয় ছোট এন যদি দেখো তাহলে ছোট এন স্কোয়ার গুলো সব কের চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের এক্সাম্পল তা কিসের এক্সাম্পল? এমন একটা সিকোয়েন্সের যেটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি। আর আমরা এটাকে লিখবো, মানে এটার মানে কিন্তু আবার করে এখানে আমি ওয়ার্নিং বা যাই বলো এটাকে, এটা দিতে চাইছি, স্ট্রেস করতে চাইছি, এই ডাইভার্জেস টু ইনফিনিটি মানে কিন্তু এই নয় যে আমি ইনফিনিটিটাকে একটা মানে রেসপেক্ট দিয়ে দিলাম, ওটাকে নাম্বার হিসেবে ভাবলাম। আমি কিন্তু ইনফিনিটিকে নাম্বার হিসেবে ভাবলাম না, আমি ডাইভার্জেস টু ইনফিনিটি বলতে এক্স্যাক্টলি এটা মিন করলাম যে যাই আমি ছোট হাতের কে পজিটিভ নাম্বার নিই না কেন, একটা টার্মের পর যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স ওই ছোট হাতের কে থেকে বড় হয়ে যাবে। এইটা যদি ঘটনাটা ঘটে তাহলে সিকোয়েন্সকে বলবো ডাইভার্জেন্ট টু ইনফিনিটি। আর লিখবো কিভাবে? লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি Sn ইকুয়াল টু ইনফিনিটি। আর অর্থটা কি? অর্থটা এই, ঠিক আছে? আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। আর যদি এটা ঠিক উল্টোটা ঘটে, মানে আমি যদি ওটার ছবিটা আঁকিনি, ধরো তুমি সিকোয়েন্সটা মাইনাস এন স্কোয়ার নিতে, তাহলে কি হতো? প্রথম টার্মটা হতো -1, দ্বিতীয়টা হতো -4, তৃতীয়টা হতো -9, ইত্যাদি। যে কোনো nth টার্মটা হচ্ছে -n স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? কমে যাচ্ছে ক্রমশ। তাহলে এই যে সিকোয়েন্স কমে যাচ্ছে ক্রমশ, মানে তার মধ্যে আর কোনো কিন্তু ভেরিয়েশন নেই, এমন হচ্ছে না যে কিছুটা কমে আবার বেড়ে গেল। যেমন এই পার্টিকুলার সিকোয়েন্সে ক্রমশ বাড়ছিল, কোথাও এমন ঘটেনি যে ওটা কিছুটা বেড়ে আবার কমলো তারপরে বাড়লো, এরকম ঘটনা ঘটছে না। সেই জন্য ইট ইজ ডাইভার্জিং টু ইনফিনিটি। Sn ইকুয়াল টু -n স্কোয়ার নাও যদি, তাহলে সেটা কি হবে? ক্রমশ কমতে থাকবে, কখনোই এরকম হবে না যে কিছুটা কমে আবার বাড়লো আবার কমলো, এরকম ঘটনা ঘটবে না। তাহলে এই যে ঘটনাটা ঘটবে না তার মানে কি? এই সিকোয়েন্সের ক্ষেত্রে কি হবে? যাই আমি নেগেটিভ নাম্বার কে নিই না কেন, একটা টার্মের পর যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স সেটা সব কে থেকে ছোট হবে। তাহলে প্রথমত এটা কমতেই থাকবে, আর তার চেয়ে বেশি অ্যাকচুয়ালি জিনিসটা চাইছো যে একটা টার্মের পর যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স সেটা কে থেকে ছোট হয়ে যাবে, যাই নেগেটিভ নাম্বার কে নাও না কেন তার জন্য। তাহলে এটা ক্রমশ যে কমে যাচ্ছে এই জিনিসটাকেই আমি বলতে চাইছি, তার প্রিসাইজ ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে এটা। আমি বলতে চাইবো যে এই সিকোয়েন্স ইজ ডাইভার্জেন্ট টু মাইনাস ইনফিনিটি, আর লিখবো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি Sn ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি।
তাহলে যদি সিকোয়েন্সটা কনভার্জ না করে তাহলে এইটা ঘটতে পারে অথবা এটা ঘটতে পারে। তাহলে এইগুলো তাও একটু ভদ্র ব্যাপার, একটা ভদ্র বিহেভিয়ার, যে আইদার ক্রমশ বেড়ে চলেছে অথবা ক্রমশ কমে চলেছে, এদেরকে বলবো প্রপারলি ডাইভারজেন্ট সিকোয়েন্স। এবার এই দুটো না যদি ঘটে, মানে কিছুটা বাড়ছে কিছুটা কমছে, যা খুশি তাই ঘটে চলেছে, অ্যান্ড ইট ইজ নট কনভার্জেন্ট, এইরকম যদি একটা সিকোয়েন্স হয়, তাহলে সেই ধরনের সিকোয়েন্সের একটা বিশেষ নাম দিয়ে দেবো অসিলেটরি সিকোয়েন্স। সেটার কারণটা আমি বেসিক্যালি এটা প্রথম যে সিকোয়েন্সটা এই ধরনের আমি গেস করছি, কারণ আমি তো অতীতটাও তো ওটা ওই সময় ম্যাথমেটিশিয়ানরা কিভাবে ভাবছিল সেটা বলতে পারবো না, কিন্তু মানে the first thing which comes into mind is the oscillation of a pendulum, সেটা জাস্ট দুটো পয়েন্টের মধ্যে নড়তে থাকে, সেই অসিলেশনের ব্যাপারটা আসে সেখান আর ওই ধরনের সিকোয়েন্সই এটাও স্যাটিসফাই করে না এটাও স্যাটিসফাই করে না আর কনভার্জেন্টও হয় না। সুতরাং আমার ধারণা যে ওখান থেকে এই অসিলেটরি সিকোয়েন্স নামটা এসছে, আর আমরা তাই বলবো আর কি, দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড টার্মিনোলজি। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল দেখতে চাইছি of this oscillatory sequence। কিরকম? আবার বললাম যে একটা সিকোয়েন্স বলতে গেলে আমি জাস্ট nth টার্মের যা কি সূত্র হবে সেটা যদি বলে দিতে পারি তাহলে দ্যাট ইজ সাফিসিয়েন্ট, তাই না? তাহলে আমি বলছি কি Sn is equal to 1 plus minus 1 to the power n, এরকম একটা সিকোয়েন্স নিচ্ছি প্রত্যেকটা n পজিটিভ ইন্টিজারের জন্য। তাহলে ঘটনাটা কি ঘটছে, আবার এটাকে ক্যালকুলেশন করে করে দেখো, n যদি অড হয় তাহলে -1 টু দি পাওয়ার n টা কি হয়ে যাচ্ছে -1। সুতরাং 1 প্লাস -1 করলে তুমি 0 পাবে। তাহলে যাবতীয় অড নাম্বার গুলো তোমার মান নেবে, অড টার্ম গুলো মান নেবে 0, রাইট? আর ইভেন টার্ম গুলো কি মান নেবে, তখন -1 টু দি পাওয়ার n কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। তাহলে ইভেন টার্ম মান নিচ্ছে 1 প্লাস 1 মানে 2। তাহলে এটা সিকোয়েন্সটা কেমন ভাবে যাচ্ছে, S1 টা 0, S2 টা 2, S3 টা 0, S4 টা 2, এরকম করে অসিলেট করে করে যাচ্ছে। তাহলে 0 2 0 2 এরকম করে সিকোয়েন্সটা যাচ্ছে। তাহলে প্রথমত তুমি দেখো যে এটা রেঞ্জ কি, মানে মান কি কি নিচ্ছে, যাবতীয় অড টার্ম মান নিচ্ছে 0, যাবতীয় ইভেন টার্ম মান নিচ্ছে 2। সুতরাং এটা রেঞ্জ হচ্ছে the set containing the points 0 and 2. So it is a finite set. Obviously, it is a bounded set, right? So the sequence is a bounded sequence. প্রথমত। সেকেন্ডলি, এটা অসিলেট করছে। অসিলেট করছে তার যুক্তিটা তুমি কি দিক করে দেবে, যে আমি বলতে চাইছি যে এটা কোনো একটা বিশেষ নাম্বারের দিকে প্রথমত কনভার্জ করবে না। সেটা দেখবে কি করে? কনভার্জ করার উপায় কি? কনভার্জ আইদার 0 তে করতে পারে, অথবা 2 তে করতে পারে, অথবা 0 আর 2 নয় হেন একটা নাম্বারে কনভার্জ করতে পারে। তাহলে 0 তে কি এটা আদৌ কনভার্জ করা সম্ভব? তাহলে আমি 0 যে কোনো একটা যদি নেবারহুড নিই, আমার দরকারটা কি, যে নেবারহুড মানে ওটাকে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল নিলাম, তাহলে আমি আমার দরকার হচ্ছে যে একটা টার্মের পর যাবতীয় টার্ম যেন 0 নেবারহুডে থাকে। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা, আমি যদি ওই ইন্টারভ্যালটাকে এত ছোটই নিয়ে নিই যাতে তার মধ্যে 2 নেই, মানে আমার তো এটা যে কোনো ইন্টারভ্যালের জন্য ঘটতে হবে, তাহলে আমি এমন ইন্টারভ্যাল নিয়ে নিলাম যার মধ্যে 2 নেই। তাহলে কি দাঁড়াবে, যে সেই ইন্টারভ্যালে প্রত্যেকটা ইভেন টার্ম কিন্তু ইন্টারভ্যালের বাইরে বেরিয়ে যাবে। তাহলে একটা টার্মের পর যাবতীয় টার্মগুলো ওই ইন্টারভ্যালের মধ্যে গিয়ে থাকছে, ল্যান্ড করছে, সেই ঘটনাটা তো ঘটছে না। সুতরাং 0 তে কনভার্জ করার কোনো উপায় নেই। একইভাবে 2 তে কনভার্জ করার কোনো উপায় নেই, কারণ আমি 2 কে ঘিরে যদি একটা ইন্টারভ্যাল নিয়ে নিই যার মধ্যে 0 নেই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যাবতীয় অড টার্ম অফ দ্য সিকোয়েন্স তারা কিন্তু ওই ইন্টারভ্যালের বাইরে থাকবে। তাহলে একটা টার্মের পর যাবতীয় টার্মগুলো 2 এর যে কোনো ইন্টারভ্যালের মধ্যে থাকছে, এই ঘটনাটা তো সত্য হবে না। সুতরাং আমার 2 টাও কিন্তু লিমিট পয়েন্ট হচ্ছে না, রাইট? আর 0 আর 2 বাদে যে কোনো পয়েন্ট যদি নাও তাহলে তো আরো পরিষ্কার বোঝা যাচ্ছে, কারণ আমি যদি x এমন একটা পয়েন্ট নিই যেটা 0 সাথে আর 2 এর সাথে কোনোটার সাথে ইকুয়াল না, তাহলে x আর 0 এর মধ্যে একটা দূরত্ব রয়েছে, x আর 2 এর মধ্যে একটা পজিটিভ দূরত্ব রয়েছে। তাহলে আমি x কে ঘিরে একটা ওপেন ইন্টারভ্যাল পেয়ে যেতে পারি যার মধ্যে 0 নেই 2 নেই, তাহলে দুজনেই নেই। সুতরাং ওটা
এই ধরনের ইন্টারভ্যালের মধ্যে তো সিকোয়েন্সের কোনো টার্মই থাকবে না, তাহলে কোনো প্রশ্নই ওঠে না যে এক্স ওটার লিমিট পয়েন্ট হবে। তাহলে এসএনটা অন্তত কনভার্জেন্ট নয় এটা বোঝা যাচ্ছে। আর এটা কেন প্রপারলি ডাইভারজেন্ট নয় সেটারও পরিষ্কার, কারণ প্রপারলি ডাইভারজেন্ট হতে গেলে সিকোয়েন্সটাকে ক্রমশ বাড়তে হতো, যাই পজিটিভ রিয়েল নাম্বার ফর এক্সাম্পল আইদার ক্রমশ বাড়তে হতো বা ক্রমশ কমতে হতো। তাহলে যে কোনো পজিটিভ আমি যদি নাম্বার নিতাম কে, তারপর একটা টার্মের পর সব কটা সিকোয়েন্সের টার্ম থাকার কথা, কিন্তু সেই ঘটনা তো ঘটবে না, এটা তো 2 এই শেষ হয়ে যাচ্ছে। তাহলে 2 এর চেয়ে বড় যাই নাম্বার নিই না কেন তার ডান দিকে কোনো সিকোয়েন্সের টার্ম নেই, সুতরাং এটা প্রপারলি ডাইভারজেন্ট টু ইনফিনিটি নয়। একইভাবে যদি আমি একটা নেগেটিভ নাম্বার নিয়ে নিই, তাহলে নেগেটিভ নাম্বার থেকে ছোট হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, সবকটা সিকোয়েন্সের পয়েন্ট তো মান তো আইদার 0 হচ্ছে অথবা 2 হচ্ছে। তাহলে এটা প্রপারলি ডাইভারজেন্ট টু মাইনাস ইনফিনিটিও হওয়ার প্রশ্ন নেই, প্রপারলি ডাইভারজেন্ট টু ইনফিনিটি হওয়ারও প্রশ্ন নাই। সুতরাং এটা একটা অসিলেটিং সিকোয়েন্স। এবার অসিলেটিং সিকোয়েন্সকে আমি অনেক সময় আমার সুবিধা হয় আমি দুটো ভাগে ভাগ করতে চাইছি। এই ক্ষেত্রে কি ঘটছে, মাত্র দুটো মান নিচ্ছে, মানে ফাইনাইটলি মেনি মান নিচ্ছে, সুতরাং এটাকে আমি ফাইনাইটলি অসিলেটিং সিকোয়েন্স বলতে চাইছি। ঠিক আছে, এটাই বলবো আর কি। এবার নেক্সট এক্সাম্পলটা ধরো যে আমি যদি s2n is equal to n নিয়ে নিই আর s2n minus 1 টাকে 0 for all n in n, তাহলে এখানে দেখো এখানে যে আমি ডিসক্রিপশন দিচ্ছি অফ দ্য nth টার্ম সেটা দুভাগে ভাগ করে দিচ্ছি। এখন অবধি কি করছিলাম, জাস্ট এক লাইনে লিখে দিচ্ছিলাম ধরো sn is equal to this, তো ওটা তো জরুরি নয়। আমি একটা সিকোয়েন্সটাকে ডিসক্রাইব করতে গেলে আমার শুধু বলতে পারতে হবে যে ওটার প্রত্যেকটা nth টার্ম দেখতে কেমন। তাহলে আমি যদি খুব নিট একটা ডেফিনেশন পেয়ে যাই তাহলে তো হয়েই গেল। আর এটাও কিন্তু নিট ডেফিনেশন, তাই না, এটাতে জাস্ট মানে আমাকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে বলতে হচ্ছে না, আমি জাস্ট বলে দিচ্ছি যে যদি আমার ইভেন টার্ম হয় তা সেটা দেখতে কেমন হবে, আর যদি অড টার্ম হয় তাহলে দেখতে কেমন হবে, এটা আমি বলে দিলাম। তার মানে আমি বলে দিলাম যে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার n এর জন্য nth টার্ম অফ দ্য সিকোয়েন্সটা কি, মানে কি মান নিচ্ছে। সুতরাং আমার সিকোয়েন্সটা ডিফাইন্ড হয়ে যাচ্ছে। দেখা যাক এটা দেখতে কেমন। s1 কত 0, s2 কত 1, তাই না, s2n হলে ওটাকে n নেব, তাহলে s2 টা 1, s3 কত আবার 0, s4 কত 2, s5 কত 0, s6 টা 3, এরকম করে করে যাচ্ছে, তাই না। তাহলে বারে বারে 0-তে ফেরত যাচ্ছে, তারপরে একটু বেড়ে যাচ্ছে, আবার 0-তে যাচ্ছে, এরকম করে এই সিকোয়েন্সটা যাচ্ছে। তাহলে সেই এই সিকোয়েন্সটার রেঞ্জ কত, এই সিকোয়েন্সের রেঞ্জ কিন্তু ইনফাইনাইট, তাই না, কারণ এটা যাবতীয় পজিটিভ ইন্টিজার মানগুলো নিতে থাকবে। তাহলে এটা একটা ইনফাইনাইট রেঞ্জওয়ালা সিকোয়েন্স। সুতরাং শুধু তাই নয়, আর যে ইনফাইনাইট রেঞ্জ সেটা এমন যে ওটা ক্রমশ বাড়ছে কিন্তু ভ্যালুস গুলো প্রত্যেকটা ইভেন ইন্টিজারের জন্য, ইভেন পজিটিভ ইন্টিজার 2n এর জন্য ওটার মান 2nth টার্মটা মান হচ্ছে n, সুতরাং এটা ক্রমশ বাড়ছে, সুতরাং এটা একটা আনবাউন্ডেড সিকোয়েন্স হয়ে গেল, তাই না। কারণ এটা লোয়ার বাউন্ড একটা পাচ্ছ 0 থেকে সবকটা বড়, কিন্তু আপার বাউন্ড বলে কিছু জিনিস পাবে না, সুতরাং একটা আনবাউন্ডেড সিকোয়েন্স হচ্ছে। এবার একই কারণে এটা কনভার্জ করবে না, কারণ যেমন করে আগেরটাকে ধীরে ধীরে বুঝিয়েছিলাম একইভাবে এটাকে নিয়ে ভাবো যে যে মানগুলো নিচ্ছে সেই মানগুলো কেমন, দেখো তাদের মধ্যে কিন্তু একটা মিনিমাম ইউনিট ডিস্টেন্স তো রয়েছে। তাহলে যে মানগুলো নিচ্ছে সিকোয়েন্স তার মধ্যে কোনোটাতে কনভার্জ করার কোনো প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে যে সেটাকে ঘিরে তুমি একটা ছোট্ট ইন্টারভ্যাল নিয়ে নিতে পারো যার মধ্যে ওই মান ছাড়া অন্য কোনো মান নেই। ধরো তুমি 6 নিলে, তাহলে 6 কে ঘিরে তুমি যদি একটা ছোট ইন্টারভ্যাল নিয়ে নাও, ধরো 5.5 থেকে 6.5 ওপেন ইন্টারভ্যাল, তাহলে 5.5 থেকে 6.5 এর মধ্যে শুধুমাত্র তোমার s12 টা আছে, তাই না, s12 সমান হচ্ছে 6, তাহলে s12 টা আছে, বাকিগুলো সবকটা তো বাইরে। সুতরাং ওই 6 টা কোনোভাবেই তোমার সিকোয়েন্সের লিমিট হওয়ার প্রশ্ন নেই। একইভাবে যদি আমি 0টা নিই, মানে পজিটিভ গুলো তো হবে না বোঝাই যাচ্ছে, 0টাও হবে না, কারণ 0কে ঘিরে তুমি তো একটা ছোট ইন্টারভ্যাল নিয়ে নিতে পারো যার মধ্যে 1 নেই। তো 1 যদি না থাকে তাহলে 1 2 3 4 কোনোটাই নেই।
তার মানে ওই ছোট্ট ইন্টারভ্যালের মধ্যে তোমার কোনো ইভেন টার্ম অফ দ্য সিকোয়েন্স নেই, সুতরাং 0 cannot be a limit point। আর যে মানগুলো নিচ্ছে সেই মানগুলোর বাইরে যদি কোনো রিয়েল নাম্বার নাও তাহলে সেটা তো লিমিট হবে না। একইভাবে তুমি যদি বাইরের কোনো একটা পয়েন্ট নাও তাহলে সেটা তো তোমার কোনো একটা n-1 থেকে n এর মধ্যে বসে আছে, সুতরাং ওটাকে ঘিরে একটা ছোট ইন্টারভ্যাল নিয়ে নাও। একদম আগের মতন জিনিসটা ভাবো যে একটা ছোট ইন্টারভ্যাল নিয়ে নাও, তার মধ্যে কোনো টার্ম অফ দ্য সিকোয়েন্সই থাকবে না, এটা তুমি এনশিওর করে ফেলতে পারো। সুতরাং এটা কোথাও কনভার্জ করবে না। আর এটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটিও হবে না, কারণ দেখো ঘটনাটা কি ঘটছে, এটা বাড়ছে কিন্তু প্রত্যেকটা অড টার্ম এটা ফিরে আসছে জিরোতে। তো 0 থেকে 1 গেল, আবার 0-তে ফিরে এলো, তারপরে 2-তে গেল কিন্তু আবার 0-তে ফিরলো, 3-এ গেল আবার 0-তে ফিরলো, সুতরাং এটা ক্রমশ বাড়লো কিন্তু প্রত্যেকটা অড টার্মই 0-তে ফেরত চলে এলো। তাহলে এটা ক্রমশ বাড়তে থাকলো, এই ধরনের ঘটনা কিন্তু ঘটলো না, তাহলে এটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হবে না। আর ডাইভার্জেন্স টু মাইনাস ইনফিনিটি তো হওয়ার প্রশ্নই ওঠে না, কারণ এটার একটা লোয়ার বাউন্ড রয়েছে 0। তাহলে একটা যে কোনো নেগেটিভ নাম্বার নিলে তার থেকে ছোট টার্মের কোনো সিকোয়েন্সই নেই, সুতরাং এটাও একটা অসিলেটরি সিকোয়েন্স। এই অসিলেটিং সিকোয়েন্স আর আগের অসিলেটিং সিকোয়েন্সের মধ্যে তফাৎটা কি হলো, যে এখানে এটা রেঞ্জটা একটা ফাইনাইট সেট ছিল, ইট কনসিস্টেড অফ অনলি two numbers 0 and 2, সুতরাং এটাকে আমি ফাইনাইটলি অসিলেটিং সিকোয়েন্স বলেছি। এই পার্টিকুলার এক্সাম্পল যেটার দিকে নজর এখন দিচ্ছিলাম সেটা কিন্তু তার রেঞ্জ হয়ে গেছে ইনফাইনাইট, সেই জন্য আমি এই ধরনের অসিলেটিং সিকোয়েন্সকে বলবো ইনফাইনাইটলি অসিলেটিং সিকোয়েন্স। ঠিক আছে, আর লাস্টে আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটা জাস্ট পয়েন্ট অফ ইন্টারেস্ট, ফিবোনাচি সিকোয়েন্স অনেকেই শুনে থাকবে, তাহলে এটার সূত্রটা হচ্ছে কি যে s1 = s2 = 1 বসানো হয়, আর তারপর থেকে আগের দুটো টার্মকে যোগ করলে যে নাম্বারটা পাবে সেই মান নেবে তোমার ওটা নেক্সট টার্মটা। তাহলে s3 কত মান নেবে, s3 মান নেবে s1 + s2, s1 এর মান কত 1, s2 এর মানটা 1, তাহলে s3 এর মান হয়ে যাচ্ছে 2। s4 এর মান কত হবে, s3 + s2 মানে 2 + 1 তার মানে 3, তাহলে s4 এর মান 3 হবে। একইভাবে s5 এর মান হবে 3 + 2 সুতরাং 5, s6 এর মান হবে 5 + 3 মানে 8, s7 এর মান হবে 8 + 5 = 13 and so on। তাহলে এটা বোঝা যাচ্ছে এটা রেঞ্জটা ইনফাইনাইট, এটা একটা আনবাউন্ডেড সিকোয়েন্স, আর এই ক্ষেত্রে ইট ইজ ডাইভার্জিং টু ইনফিনিটি, রাইট, ইট ইজ ইনক্রিজিং, ইট ইজ ক্রমশ বাড়তে থাকছে, সেটার একটা ভাষা আছে, আমরা দু একটা লেকচারের পর দেখবো, ওটাকে মনোটোন ইনক্রিজিং বলে। তো যাই হোক, তাহলে এই সিকোয়েন্সেস অ্যাকচুয়ালি প্রপারলি ডাইভার্জেন্ট টু ইনফিনিটি। একটা জিনিস বলে দিই যে আমি যদি আমার যে কোনো সিকোয়েন্স যদি দেওয়া থাকে তাহলে সেই সিকোয়েন্সটা ধরো আমার এক্সাম্পল বার করতে হবে একটা সিকোয়েন্সে যেটা ডাইভার্জেস টু মাইনাস ইনফিনিটি। তোমার যদি জানা থাকে এমন একটা সিকোয়েন্স যেটা ডাইভার্জেস টু ইনফিনিটি, জাস্ট -1 দিয়ে মাল্টিপ্লাই করে দাও প্রত্যেকটা টার্মকে, তুমি একটা সিকোয়েন্স পেয়ে যাবে which diverges to মাইনাস ইনফিনিটি। সুতরাং ওই এক্সাম্পল গুলো বার করাটা খুব একটা তোমার শক্ত নয়, তো ওটা নিয়ে আমরা ওই জন্যই আমি কোনো এক্সাম্পল ওটার দিইনি, মুখে একটা বললাম আর কি। আর যেটা বললাম সেটা লক্ষ্য করো, আমিও সেই ট্রিকটাই ব্যবহার করেছি, আমি জাস্ট -1 দিয়ে গুণ করে দিয়েছিলাম। আচ্ছা, এবার আমি একটা বক্তব্য এখানে রাখতে চাইছি যে আমরা প্রথমেই একটা এক্সাম্পল দেখেছিলাম যে 1/2, 1/3 ইত্যাদি এই সিকোয়েন্সটা, আর ওটার আমরা কিন্তু পরে একদম পরিষ্কারভাবে প্রমাণ করে দিয়েছি যে ইট ইজ a convergent sequence and limit n tending to infinity 1/n is equal to 0। এবার সেই সিকোয়েন্সের সাথে আরেকটা সিকোয়েন্সকে কম্পেয়ার করেছিলাম, সেটাতে কি করেছিলাম, আমি প্রথমটাকে হাফ লিখেছি, প্রথম টার্মটাকে, সেকেন্ডটাকে 1 লিখেছি, তারপর থার্ড টার্ম অনওয়ার্ডস ওটা জাস্ট 1/3, 1/4, 1/5 ইত্যাদি যাচ্ছে। তাহলে এই সিকোয়েন্সটা কি হবে, তুমি ভেবে দেখো, এই সিকোয়েন্সও কিন্তু 0-তে কনভার্জ করবে, যদিও প্রথম দিকে তোমার একটু নড়ে গেছে, ওটা 1/2 ইত্যাদি না গিয়ে হাফ মান হয়ে গেছে, করে তারপর ওটা 1/3, 1/4 এরকম করে ক্রমশ কমছে, তাহলে তুমি যে আর্গুমেন্টটা দিয়েছিলে এখানে সেই আর্গুমেন্টটাই ফলো করবে, শুধু এই প্রথম দুটো টার্মটা একটু নড়েছে, তাই না?
তাহলে ওই সিকোয়েন্সটাও কিন্তু জিরোতে কনভার্জ করবে। এবার আমি যদি তার চেয়ে বেশি সাংঘাতিক কিছু একটা ঘটনা ঘটাই, যে আমি ধরো সিকোয়েন্সটা এমন নিলাম যে প্রথম 500টা টার্ম অব্দি আমি জাস্ট নিলাম সিকোয়েন্সটা যাবে 1 2 3 4 5 করে 500 অব্দি, ঠিক আছে, করে তারপরে আমি 501th টার্ম যেটা, সেটাকে নিলাম 1/501, মানে 500 500 টার্মের পর থেকে ওটার চেহারাটাকে নিয়ে নিলাম 1/n। বোঝাতে পারছি আমি প্রথমে যাচ্ছি 1 2 3 4 করে করে 500 অব্দি, তারপর আমার শুরু হচ্ছে কমতে 1/501, 1/502, 1/503 and so on। তাহলে এইরকম যদি আমি একটা সিকোয়েন্স কনসিডার করি, তাহলে সেই সিকোয়েন্সের সম্বন্ধে কি বলবো? তুমি ভেবে দেখো যে ওইটা তো কিছুটা বাড়ছিল, কিছু যা খুশি তাই হচ্ছে, কিন্তু 500 টার্মের পর থেকে যে কমতে শুরু করলো, তারপর ধরো ক্রমশ কমতে থাকলো, তাহলে সেটাও তো জিরোতে কনভার্জ করবে। ঘটনাটা কি ঘটবে যে যে ক্যাপিটাল nth টার্মের পর এই 1/n সিকোয়েন্সের জন্য এপসাইলন নেবারহুডের মধ্যে টার্ম গুলো চলে গেছিল, তারপর থেকে সেই ক্যাপিটাল এনটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, আমি যেটা মুখে মুখে যে সিকোয়েন্স বলছি তার জন্য সেটা অন্য কিছু একটা ক্যাপিটাল এন হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে, কিন্তু একটা টার্ম তো পাওয়া যাবে যার পর থেকে যাবতীয় টার্ম গুলো ওই এপসাইলন নেবারহুডের মধ্যে চলে যাবে। তুমি ইমাজিন করতে পারছো যে 500 অব্দি বেড়েছে, ওটা ধরো তোমার স্লাইডের বাইরেই চলে গেছে আমি যেভাবে এঁকেছি, কিন্তু 500th টার্মের পর থেকে আমি কিন্তু কমিয়ে দিয়েছি, সুতরাং 1/501, 1/502 এরকম করে কমতে কমতে চলছে। তাহলে প্রথম 500 টার্মে কি হলো সেটা তো ইম্পর্টেন্ট রইলো না। হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ, আর ডেফিনেশনের দিকে যদি তাকাও, তাহলে হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ আফটার আ সার্টেন ক্যাপিটাল nth টার্ম ঘটনাটা ঘটতে হয়। তার মানে প্রথম ফাইনাইটলি মেনি টার্মসে কি হচ্ছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, রাইট? তাহলে একটা ইনফাইনাইট সিকোয়েন্সের কনভার্জেন্স যদি তুমি চেক করতে চাও, আর কনভার্জেন্স যদি চেক করতে চাও তার মানে ডাইভার্জেন্স যদি চেক করতে চাও, ব্যাপারটা একই, নন কনভার্জেন্ট হলেই ওটা ডাইভার্জেন্ট হয়। তাহলে সেইটা চেকিং এর জন্য প্রথম ফাইনাইটলি মেনি টার্মস, ফাইনাইটলি মেনি ইনিশিয়াল টার্মস কিন্তু খেয়াল রাখো, মাঝখানে নয়, প্রথম ফাইনাইটলি মেনি টার্মসকে আমি যদি একটু নড়াচড়া করে দিই তাতে কিচ্ছু যায় আসবে না, সিকোয়েন্সের কনভার্জেন্স প্রপার্টির উপরে কোনো ইফেক্ট পড়বে না। সো ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যানিপুলেশন অফ ফাইনাইটলি মেনি ইনিশিয়াল টার্মস অফ দ্য সিকোয়েন্স, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে এই লেকচারটায় আমি লাস্ট যে একটা রেজাল্ট বলতে চাইছি সেটা বলে আমরা থামবো, সেটা হচ্ছে যে এই যে ধরো একটা কনভার্জেন্স সিকোয়েন্স দেওয়া আছে, তাহলে আমরা বলেছিলাম যে একটা রিয়েল নাম্বার এল পাওয়া যাবে যাতে কিছু ঘটনা ঘটবে। এবারে যে কটা এক্সাম্পল ইত্যাদি দেখেছো তাতে তোমাদের আমার আশা করি যে একটা প্রায় ক্লিয়ার হয়ে গেছে যে ওই যে নাম্বারটি পাওয়া যাবে সেটা কিন্তু একটাই নাম্বার পাওয়া যাবে, কারণ একটা টার্মের পর যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স ওটাকে যে কোনো ছোট এপসাইলন নেবারহুড অফ দ্য নাম্বার এল এ থাকতে হবে। সুতরাং আমি এটা আশা করতে পারি না যে দুখানা আলাদা আলাদা নাম্বার আমি পাবো যাতে ওই সিকোয়েন্সটা ওই আলাদা আলাদা নাম্বারে একই সিকোয়েন্স কনভার্জ করে যাবে, এটার কোনো আশা নেই। কিন্তু যে জিনিসটা আমি আমার আইডিয়াস এক্সাম্পলস থেকে বুঝতে পারছি, আমি জাস্ট যেটা করবো যেটা রিগোরাসলি ওটাকে এখানে প্রমাণ করে দেব। কি প্রমাণ করতে চাইছি? যে লিমিট অফ আ সিকোয়েন্স অফ আ কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ ইউনিক। তাহলে এটা আমি লেট আস সি হাউ টু ডু দিস। আমি একটা কনভার্জেন্ট সিকোয়েন্স নিলাম আর ধরো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি sn ইকুয়াল টু l দেওয়া আছে, তাহলে আমি বলতে চাইছি যে যদি আমি একটা যে কোনো রিয়েল নাম্বার m নিই যেটা l এর সাথে সমান নয়, তাহলে সিকোয়েন্সটা m এ কনভার্জ করবে না, এটাই আমার দেখানোর ইচ্ছা। আর যেটা আমি থিওরামটা বলবার আগে, প্রমাণটা বলবার আগে যে আইডিয়াটা দিচ্ছিলাম সেটাই আমার প্রমাণের আইডিয়া, শুধু আমি ওটা রিগোরাসলি লিখছি। কি আইডিয়া? যে এমটা যেহেতু এল এর সাথে সমান নয়, এম আর এল এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে, তাহলে ওই ডিস্টেন্সটার ধরো একটা নমেনক্লেচার দিয়ে দাও আর, তাহলে সাপোজ mod l minus m is equal to r, তাহলে r will be greater than 0 because m is not equal to l।
এবার এপসাইলনের জায়গায় তুমি r/2 নিয়ে ভাবো। তাহলে যেহেতু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি sn ইকুয়াল টু l দেওয়া আছে, আমি একটা ক্যাপিটাল N পজিটিভ ইন্টিজার পাবো যাতে ফর অল লিটল n গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল N mod of sn minus l will be less than r/2, মানে আমার এপসাইলনটা এই ক্ষেত্রে r/2 হয়ে গেছে। এইটার জন্য আমি একটা ক্যাপিটাল nth টার্ম পাবো, যার পর থেকে যাবতীয় টার্ম l এর r/2 নেবারহুডে থাকবে, মানে l মাইনাস r/2 থেকে l প্লাস r/2 তে থাকবে। ঠিক আছে, তাহলে ভেবে দেখো তুমি যদি ছবি আঁকতে, এখানে এখানে l রয়েছে, l কে ঘিরে একটা ছোট ইন্টারভাল নিয়েছো যেটা l মাইনাস r/2 থেকে l প্লাস r/2, তাহলে একটা টার্মের পর যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স ওখানে ঢুকে গেছে। আর m আর l এর মধ্যে দূরত্ব কিন্তু r, সুতরাং m ওই নেবারহুডের মধ্যে নেই। তাহলে m কে ঘিরে তুমি একটা ইন্টারভাল পাবে যার মধ্যে কোনো টার্মই আর ঢোকাতে পারবে না। সবকটা তো l এর নেবারহুডে ঢুকে গেছে, তো সুতরাং m এর নেবারহুডে তুমি ঢোকানো সম্ভব নয়, এটাই বলতে চাইছো। তাহলে ওটাকে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটির একটা করে অ্যাপ্লিকেশন করে আমরা প্রমাণ করে দেবো। কেমন ভাবে? যে ধরো তুমি লিখলে মড অফ sn মাইনাস m, তাহলে মড অফ sn মাইনাস m টা মড l মাইনাস m মাইনাস মড sn মাইনাস l এর থেকে বড় বা সমান হবে। কি করে বুঝছো? তুমি যদি এটা মড l মাইনাস m নিয়ে ভাবো, তাহলে মড l মাইনাস m এ একটা sn যোগ আর একটা বিয়োগ করে দাও, তাহলে কি হচ্ছে l মাইনাস sn প্লাস sn মাইনাস m। তাহলে l মাইনাস sn কে একটা নাম্বার ভাবো আর sn মাইনাস m কে আরেকটা নাম্বার ভাবো। তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি বলছে যে mod l minus m is less than or equal to mod sn minus m plus mod sn minus l, তাই না? তাহলে তারপরে mod sn minus l টা দুদিকে বিয়োগ করো, তাহলে তুমি এই ইনইকুয়ালিটিটা পেয়ে যাবে। এই ধরনের জিনিস আমরা আলোচনা করেছি, কিন্তু আমি আবার করে এখানে বললাম। এবার mod l minus m এর সম্বন্ধে জানা আছে যে ওটার একটা নাম দিয়ে দিয়েছি r, তাহলে এটা হচ্ছে r মাইনাস mod sn minus l, ওটা রিপিট করলাম। এবার mod sn minus l এর সম্বন্ধে কি জানা আছে যে ওটা r/2 থেকে ছোট যদি ছোট হাতের n টা ক্যাপিটাল N থেকে বড় বা সমান হয়। তাহলে মাইনাস অফ mod sn minus l কি হবে? সেটা মাইনাস r/2 থেকে বড় হবে যদি লিটল n গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল N হয়। সুতরাং r মাইনাস mod sn minus l টা লিটল r মাইনাস r/2, তার মানে r/2 চেয়ে বড় হয়ে যাবে আফটার দ্য ক্যাপিটাল nth টার্ম। তার মানে m কে ঘিরে যদি তুমি r/2 লেংথ r/2 নেবারহুড নাও, মানে m মাইনাস r/2 থেকে m প্লাস r/2 পাবো, তাহলে ক্যাপিটাল nth টার্মের পর যাবতীয় টার্ম অফ দ্য সিকোয়েন্স কিন্তু সেই নেবারহুডে আর নেই, রাইট? তাহলে একটা নেবারহুড পাচ্ছ যার মধ্যে তুমি ইনফাইনাইটলি মেনি টার্মস অফ দ্য সিকোয়েন্স আফটার আ সার্টেন টার্ম ঢোকাতে পারছো না। তাহলে m টা কোনো মতেই লিমিট পয়েন্ট হবে না। তাহলে m যদি l এর সাথে সমান না হয়, তাহলে m টা লিমিট পয়েন্ট হবে না। দেয়ারফর একটা যদি কনভার্জেন্স সাবসিকোয়েন্স sn দেওয়া আছে, তাহলে তার লিমিট পয়েন্টটা একটি মাত্র রিয়েল নাম্বার হতে পারে, যেটাকে আমরা বলি যে লিমিট অফ আ কনভার্জেন্স সিকোয়েন্স ইজ ইউনিক। তাহলে আজকে আমরা এখানে থামবো। In the next lecture we will do several more some results and some examples. Okay, so we stop here.